নমস্কার, সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে তোমাদের আমি বায়ুমণ্ডলের ক্লাস 3 নিয়ে চলে এসেছি, টপ 10। আজকেই তোমাদের শেষ পার্ট। এর পরবর্তী আমি অন্য চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকের মূল পর্বে যাওয়ার আগে ঠিক আছে, আজকের ভিডিওটি তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমরা এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে থাকবে। এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কার কত স্কোর হলো, স্কোর জানাতে। আজকে কথা না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাচ্ছি। আজকে দেখো তোমার প্রথম প্রশ্ন কি রাখা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন আছে, যে প্রক্রিয়ায় জল মাটির নিচে প্রবেশ করে। অর্থাৎ আমরা সাধারণত দেখতে পাই কি, ধরো এটা মেঘ জমলো, ঠিক আছে, মেঘ ঘনীভূত হলো, যে বৃষ্টিপাত যখন পতিত হচ্ছে, এটা ভূপৃষ্ঠ পাট, বৃষ্টিপাত পতিত হলো। আমরা এই জায়গাটা থাকি ভূপৃষ্ঠের ওপরের অংশে, ঠিক আছে। যখন বৃষ্টিপাত হলো, এই বৃষ্টির জলটা তো ভূপৃষ্ঠকে ক্রস করে ভূ অভ্যন্তরভাগে প্রবেশ করে। তাহলে যে প্রক্রিয়ায় জল মাটির নিচে প্রবেশ করে তাকে কি বলে? অপশন এ অনুস্রবণ, অপশন বি ঘনীভবন, অপশন সি সঞ্চয়ন, অপশন ডি বাষ্পীভবন। তাহলে কারেক্ট আনসার ইজ অনুস্রবণ, অর্থাৎ সঠিক উত্তরটি হলো অনুস্রবণ। এই যে প্রক্রিয়ায় জলটা, এটা ভূপৃষ্ঠের উপরিভাগ, এখান থেকে জলটা যখন নিচে ভূ অভ্যন্তরভাগে ঢুকছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি অনুস্রবণ প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় জল মাটির নিচে প্রবেশ করে তাকে বলে কি প্রক্রিয়া? অনুস্রবণ প্রক্রিয়া। তোমাদের এমসিকিউ গুলো আমি সম্পূর্ণ একবারে কনসেপ্ট ওয়াইজ তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, এবং এখান থেকে অনেক কিছু আরও আলোচনা তোমরা পেয়ে যাবে। একটা প্রশ্ন থেকে অনেক প্রশ্ন, এবং কার কত স্কোর হলো কিন্তু তোমরা অবশ্যই জানাবে, ওকে। এবং তোমাদের আজকে আমি 9টা প্রশ্ন করাবো, বা 10 নম্বর প্রশ্নটার উত্তরটা তোমাদের জন্য রেখেছি। অবশ্যই কিন্তু তোমাদেরকে উত্তর দিতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করবে। চলো পরবর্তী প্রশ্নের দিকে আমি চলে যাচ্ছি। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটি হলো, অর্থাৎ বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ অ্যানিমোমিটার, অপশন বি ব্যারোমিটার, রেন গজ, বাত পতাকা। তাহলে বৃষ্টিপাতটা হয় সেটা পরিমাপ করা হয় কার সাহায্যে? না, বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেন গজের সাহায্যে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? রেন গজের সাহায্যে, ঠিক আছে। এর পরবর্তী যে অপশনগুলো আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষার সময় বৃষ্টিপাতের পরিমাপক যন্ত্রটাই কেবল দেবে এটা তো সঠিক নয়, আরও অন্য প্রশ্ন দিতে পারে। প্রথম আছে দেখো অ্যানিমোমিটার। কি আছে? অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিবেগ। কি বললাম? বায়ুর গতিবেগ, ওকে। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। তাহলে অ্যানিমোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? বায়ুর গতিবেগ। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? একটা প্রশ্ন থেকে কত প্রশ্ন জানবো দেখো। তাহলে বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম যদি পরীক্ষায় পড়ে তাহলে কি হবে? অ্যানিমোমিটার, ঠিক আছে। চলো এরপরে আমি চলে যাব কি, অ্যানিমোমিটার হয়ে গেল আমার। এরপরে দেখো আমি চলে যাব ব্যারোমিটার। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে পরীক্ষায় যদি পড়ে? তাহলে অবশ্যই কি হবে? ব্যারোমিটার। অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিবেগ, বায়ুর চাপ তাহলে মাপক যন্ত্রের নাম হচ্ছে কি ব্যারোমিটার। রেন গজটা তোমরা তো পেলে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম। এবার এরপর আছে বাত পতাকা হচ্ছে কি বলতো? বায়ুর দিক পরিমাপক একক। বায়ুর কি বললাম? দিক পরিমাপক। দিক বা প্রবাহ কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ুর দিক পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি বাত পতাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম? অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ, বায়ুর চাপ, ব্যারোমিটার, তারপর বৃষ্টিপাত পরিমাপক রেন গজ, আর বাত পতাকা হচ্ছে কিনা বায়ুর দিক পরিমাপক যন্ত্রের নাম। এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে একটা প্রত্যেক বছর মাধ্যমিকে কিন্তু দেয়। আজকের পার্টটাই কিন্তু তোমাদের শেষ পার্ট, ঠিক আছে। আজকে কিন্তু শেষ পার্ট, এর পরবর্তী অন্য চ্যাপ্টার আমি আস্তে আস্তে ধরবো, ওকে। চলো নেক্সট প্রশ্নের দিকে আমি চলে যাচ্ছি। দেখো খুব ভালো প্রশ্ন করেছে। নেক্সট প্রশ্নকে দিয়েছে দেখো, নিরক্ষীয় অঞ্চলে কি বলেছে? নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষী বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত, কোনোটাই নয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কোন বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত, ওকে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কি বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত জিনিসটা কি? ধরো এটা হচ্ছে তোমার নদী নালা, এখানে আছে পুকুর খাল বিল, এখানে জল। এই জলটা কি হয়? জলটা
বাষ্পীভূত হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে আকাশের ওপর দিকে এই জলটা প্রথম বাষ্পীভূত হয়ে উঠে যাচ্ছে। সেখানে কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে, যে মেঘের সৃষ্টি করছে। ঘনীভূত হয়ে কি সৃষ্টি করছে? মেঘ। এবং মেঘ থেকে আবার কিছু বৃষ্টিপাত রূপে আবার সরাসরি সে নিচে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলে পরিচলন প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলে? পরিচলন প্রক্রিয়া। যেটা উত্তর হলো সেই প্রক্রিয়াটা বলছি আমি, ঠিক আছে? তাহলে পরিচলন প্রক্রিয়াটা ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় অঞ্চলে এই প্রক্রিয়াজাত সৃষ্ট বৃষ্টিপাত হয়, অর্থাৎ পরিচলন বৃষ্টিপাত। চলো পরের প্রশ্নের দিকে আমি চলে যাচ্ছি। তোমরা পুরো একবারে কনসেপ্ট ওয়াইজ জানতে পারবে। দাঁড়াও 1 সেকেন্ড, আগেরটা কি ছিল? নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে, স্লাইড ঠিক আছে, অসুবিধা কিচ্ছু নেই। চলো নেক্সট প্রশ্ন, 4 নাম্বার। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল দেরাদুন, গোয়া, মৌসিনরাম, শিলং। অবশ্যই ভারতের একটি, তোমরা চেষ্টা করো, কমেন্ট বক্সে কমেন্ট করো এবং উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আমার বলার আগে তোমাদের জন্য কিছু সময় আমি দিলাম, যাই হোক সঠিক উত্তরটা বলে দিচ্ছি। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং। এরপর এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারবো, মৌসিনরাম পৃথিবীর মানে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, ঠিক আছে? ভারতের, এটা লিখে দেবো কি, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, আর লিখছে না বৃষ্টিবহুল স্থান, ঠিক আছে? তাহলে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হচ্ছে কি? মৌসিনরাম, ঠিক আছে? তাহলে ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, অবশ্যই উত্তর কি হবে? শিলং। আর একটা এখান থেকে জানতে পেরে গেলাম। চলো পরবর্তী প্রশ্ন, 5 নাম্বার, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বরে, 5 দাগের প্রশ্নটা কি লিখেছে? মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় যে এককের সাহায্যে। মানে মেঘাচ্ছন্নতা, মেঘ সৃষ্টি হয়েছে, মেঘাচ্ছন্নতা মানে মেঘের পর্দা বা মেঘ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। তাহলে মেঘাচ্ছন্নতা করা হয় যে এককের সাহায্যে হিসাব, নিম্ব, সিদো, অক্টাস, অল্টো। তাহলে অবশ্যই অক্টাস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অক্টাসের সাহায্যে কিন্তু মেঘাচ্ছন্নতার হিসাব করা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নের দিকে আমি চলে যাচ্ছি। খুব ভালো ভালো প্রশ্ন রেখেছি মাধ্যমিকে আসার মতো। পরবর্তী প্রশ্ন কি আছে? জলবায়ুর শ্রেণীবিভাগ করেন যে বিজ্ঞানী, মানে জলবায়ুকে শ্রেণীবিভাগ করেন যে বিজ্ঞানী? পিঁচো, পয়চন্দ্রবিন্দু হস্যি হতো, পিঁচো, কোপেন, চেম্বারলেন আর হচ্ছে চাপম্যান। তাহলে সঠিক উত্তর হবে কোপেন। কোপেন হচ্ছে জলবায়ুর শ্রেণীবিভাগ করে। খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মনে রেখে পরীক্ষার হলে ঢুকবে। জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী? কোপেন। অবশ্যই কিন্তু তোমরা স্কোর জানাবে, কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সমাজে জানাবে। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এবং এরকম আরও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে, সাবস্ক্রাইব, ঠিক আছে? এবং আরও কোন টপিক নিয়ে তোমাদের ভূগোলে অসুবিধা, সেই অসুবিধার কথা কমেন্ট বক্সে কমেন্টে লেখো। সেই চ্যাপ্টার থেকে আরও এমসিকিউ বা কোনো যদি বড় কোশ্চেন নিয়ে প্রবলেম থাকে সেটাও তোমরা কিন্তু বলতে পারো, আমি সেটা ডিসকাস করে দেবো, নো প্রবলেম। 7 নম্বর প্রশ্নের দিকে চলে যাচ্ছি। বায়ু দূষণের ফলে সৃষ্টি হয়, কি বলছে? বায়ু দূষণের ফলে সৃষ্টি হয় মেঘ, কুয়াশা, ধোঁয়াশা না শিশির? প্রশ্নগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে বায়ু দূষণের ফলে সৃষ্টি হয়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ধোঁয়াশা। চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছে। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি রেখেছি দেখি না, চীন দেশীয় জলবায়ু বিরাজ করে কোথায়? সিরক্কোতে, অস্ট্রেলিয়ার পার্থে, অস্ট্রেলিয়ার পূর্বভাগে না ভারতে? তাহলে চীন দেশীয় জলবায়ু বিরাজ করে অবশ্যই অস্ট্রেলিয়ার পূর্বভাগে। খুব ভালো প্রশ্ন এটা, এই প্রশ্নটা কিন্তু ভালো করে মনে রাখবে। চীন দেশীয় জলবায়ু বিরাজ করে অস্ট্রেলিয়ার পূর্বভাগে। তারপর 9 নম্বর, আজকে প্রায় পর্বের শেষের দিকে চলে এসেছি। 9 নম্বর প্রশ্নটা কি আছে দেখি একটু না, শীতকালে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় কারণ বায়ুতে। তাহলে শীতকালে দেখবে আমাদের ত্বকগুলো কি হয়ে যায়, মানে আমাদের খুব রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। এর জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা ক্রিম থেকে শুরু করে অনেক কিছু আমরা আমাদের শরীরে কিন্তু ইউজ করি বা মাখি। তাই জন্য এই ত্বকটাকে রুক্ষ শুষ্ক থেকে আটকানোর জন্য। তাহলে শীতকালে যে আমাদের ত্বকটা রুক্ষ এবং শুষ্ক হয় তার কারণ জলীয় বাষ্পের অভাব খুব বেশি থাকে, জলীয় বাষ্প খুব কম থাকে, বায়ুর উষ্ণতা হ্রাস পায় বলে? এগুলি কোনোটি নয়, অবশ্যই হচ্ছে জলীয় বাষ্প খুব কম থাকে বলে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, বি। এর উত্তর হচ্ছে বি, অর্থাৎ জলীয় বাষ্প খুব কম থাকে বলে শীতকালে আমাদের ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়, ঠিক আছে? আজকে তোমাদের শেষ প্রশ্ন, এই প্রশ্নটা একবারে তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন। দাঁড়াও 1 সেকেন্ড, এই যে আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। হোমওয়ার্ক থেকে এটা হচ্ছে হোমওয়ার্ক প্রশ্ন, ঠিক আছে? হোমওয়ার্ক প্রশ্নটা হচ্ছে বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা কত থাকে, ঠিক আছে?
অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এটার উত্তর কি, ঠিক আছে। অপশন এ দিয়েছে 9%, অপশন বি দিয়েছে 50%, অপশন সি দিয়েছে 20%, অপশন ডি দিয়েছে 100%। এই ভিডিওটা যারা দেখছো আশা করি সমস্ত ভিউয়াররা এর উত্তর দেবে, এটাই আমি আশা রাখি। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং হোমওয়ার্কের আনসার দেবে। পরবর্তী ক্লাসে আমি হোমওয়ার্কটা বলে দেবো। আর তোমার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চ্যানেলটা করে দেবে। চলো এই কটাই আজকে ছিল, পরবর্তী আমি চ্যাপ্টার নিয়ে চলে আসবো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।